আসসালামু আলাইকুম, আমি সুমন, লানুদ সুমনের সাথে আমাদের আজকে 12তম রোজা, আমাদের তার ধারাবাহিকতায় 12তম ক্লাস। আজকের ক্লাস হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমানের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে শিখেছিলাম ক নম্বরে মূলত কি কি আসে, দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম সরলরৈখিক পদ্ধতিতে একটা হচ্ছে অবচয় নির্ণয় করা, জাবেদা করা, আর্থিক অবস্থার বিভিন্ন মাঝখানে খতিয়ানটা দেখায় নেই। এবং আজকে আমরা শিখবো ক্রমহ্রাসমান পদ্ধতিতে খতিয়ান শিখবো, আর্থিক অবস্থার বিবরণী আজকে দেখাবো না, আগের মতোই আমি লাস্টে বলে দিব। আজকে ক্রমহ্রাসমান পদ্ধতিতে নিয়ে একটু কথা বলি। ক্রমহ্রাসমান পদ্ধতিতে 100% সবার আগে একটা পার্সেন্টেজ দরকার হবে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে কোনো টেনশন নাই, যদি না দেওয়া থাকে আমরা বের করে নিব। এবং প্রথম ক্লাসে বলছিলাম, যদি ক্রমহ্রাসমান পদ্ধতির অপর নাম যদি কখনো বলে দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপচয়ের হার নির্ণয় করো, সূত্র হবে 100 ভাগ বছর ইন্টু 2। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে আপনাদের টেনশন। আমি একটা অঙ্ক করছি, অঙ্ক লিখে রাখছি যাতে আমি একটু বলতে পারি। প্রথমে লিখছি রহিম লিমিটেড 2023 সালের জুলাই মাসের 1 তারিখে। কি ভাই, এখানে জুলাই মাস, এখানে একটি তারিখটা ফলো করবেন। জুলাই মাসের 1 তারিখে 5 লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে। এর আমদানি শুল্ক, বহন খরচ এবং সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে 70,000, 30,000 এবং 50,000 টাকা ব্যয় করে। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000 টাকা। মনে রাখবেন, ক্রমহ্রাসমান পদ্ধতিতে যদি কখনো আপনি অবচয় বের করেন, সব খরচগুলো যোগ হবে, কিন্তু ভগ্নাবশেষ মূল্য থাকলে বাদ যাবে না। কারণ হচ্ছে কি, দেখেন আমরা যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করি, কি লিখি? মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ বছর। কিন্তু ক্রমহ্রাসমান পদ্ধতিতে যখন আপনি অবচয় বের করবেন, আপনি যে কাজটা করবেন হচ্ছে মোট ক্রয় মূল্য টাকার সাথে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিলে হবে না, যত খরচ আছে সবগুলো যোগ করবেন, একমাত্র বীমা এবং লাইসেন্স বাদে। এটা মাথায় রাখবেন, যত খরচ আছে সব খরচ যোগ করবেন বীমা এবং লাইসেন্স বাদে। তার মানে ভগ্নাবশেষ মূল্য থাকলে কি ক্রমহ্রাসমান পদ্ধতিতে বিয়োগ হবে না। যখন আপনি অবসরে বের করবেন অবশ্যই এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। প্রতি বছর 31 ডিসেম্বর কোম্পানি যথাক্রমে ক্রমহ্রাসমান পদ্ধতিতে 20% হার। ভাই এখানে অলরেডি বলে দিছে 20%। যদি 20% না বলা থাকতো আমরা কি করতাম? অবচয় 100 ভাগ বছর গুণন 2। এই অঙ্কের মধ্যে 100 সূত্রের বছর আছে কত? 10। আর তাহলে 100 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10। 10 এর 2 দ্বারা গুণ করলে 20%। মানে অঙ্কের মধ্যে পার্সেন্টেজ দিয়ে দিছে বলে আমাদের কোনো টেনশন নেই। ক্রমহ্রাসমান পদ্ধতি প্রথম ক নম্বরে কি কি আসতে পারে? যদি বলতো যন্ত্রটি অর্জন মূল্য বা ক্রয় মূল্য, যন্ত্রপাতি ক্রয় মূল্য বা অর্জন মূল্য। ক্রয় মূল্যের অপর নাম হচ্ছে অর্জন মূল্য। ক্রয় মূল্য বলতে একটা পণ্য কিনবো, এর সাথে আনুষঙ্গিক যত খরচ আছে সবগুলো যোগ করব বীমা এবং লাইসেন্স বাদে। তা কিনছি 5 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষের সাথে 70,000, 30,000 আর হলো 50,000, তাহলে 5 লাখ, 6 লাখ, 6,50,000। তারপরে ক নম্বরে মোট ক্রয় মূল্য 6,50,000। ক্রমহ্রাসমান পদ্ধতি অবচয়ের হার, অবচয় 100 ভাগ বছর ইন্টু কত? 2। অবচয় যোগ্য মূল্য মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভাই অবচয় যোগ্য মূল্য তো আলাদা একটা সূত্র। অনেকে বলতে পারে ভাই আপনি তো মাত্র বললেন যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। ভাই এখানে ক্রমহ্রাসমান পদ্ধতি আমরা অবচয় বের করার সময় বাদ দিব না, কিন্তু এখানে আলাদা একটা কোশ্চেন যেটা আমি প্রথম ক্লাসে শিখেছিলাম। যদি কখনো ক নম্বর চাই অবচয় যোগ্য মূল্য নির্ণয় করেন, তাহলে কি করবেন? মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিবেন, শেষ। পরে কি বলছে? অবচয় 3 বছরের অবচয় তালিকা। দেখেন ভাই এই অঙ্কের মধ্যে 3 বছর অবচয় তালিকা বলে দিছে। তাহলে মাথা রাখবেন, ক্রমহ্রাসমান পদ্ধতিতে 100% সবার আগে একটা পার্সেন্টেজ দরকার। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে কোনো টেনশন নাই, যদি না দেওয়া থাকে বের করবে এভাবে। তারপরে হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি একটা কোশ্চেন চাইলেও করবেন, না চাইলেও করবেন। কেন করবেন? আপনাদের জন্য অনেক সুবিধা হবে। সেটা হচ্ছে কি অবচয় তালিকা। এই জিনিসটা চাইলেও করবেন, না চাইলেও করবেন। এই অঙ্কের মধ্যে প্রথম 3 বছর অবচয় তালিকা, কিন্তু অঙ্কটা আসলে 10 বছরের। যদি উল্লেখ করে না দিত ভাই 10 বছর অবচয় তালিকা আপনি বের করতে হতো। উল্লেখ করে দিছে অবচয় তালিকা বের করার জন্য আপনারা কিভাবে একটা শর্ট নেবেন। তাহলে ক নম্বর উত্তর কি আমরা পারছি? মোট ক্রয় মূল্য বলতে আর অর্জন মূল্য সেম। যত খরচ, একটা পণ্য কিনবো, আনুষঙ্গিক যত খরচ আছে সব খরচগুলো যোগ করলে অবচয়ের হার আমরা শিখে নিলাম, এবং অবচয় যোগ্য মূল্যটা আমরা শিখে নিলাম। এখন শিখবো অবচয় তালিকা। এই অবচয় তালিকা করার জন্য আপনি সহজভাবে একটা শর্ট নেবেন। বইতে কিভাবে করছে অত মনে রাখার দরকার নেই। প্রথম লিখবেন বছর, পরে লিখবেন মূল্য, পরে লিখবেন অবচয়, পরে পুঞ্জবিদ অবচয়, পরে বছর শেষে মূল্য। প্রথম কি লিখবেন ভাই? বছর। পরে লিখবেন কি আপনার? মূল্য। পরে কি লিখবেন আপনার? অবচয়। তারপর আসলে লিখবেন পুঞ্জবিত অবচয়।
আর হলো কি বছর শেষে মূল্য। কি ভাই? বছর শেষে মূল্য, বছর শেষে মূল্য। তাই এই অঙ্কের মধ্যে শুরু হয়েছে যেহেতু 2023, তাই এখন দেখবো 2023 জুলাই 1, জুলাই 1। তাহলে মূল্য আছে কত টাকা? 5,06,50,000, 6,50,000, 6,50,000 টাকার উপরে আপনি 20% করবেন। তাই 6,50,000 টাকার উপর 20% করলে হয় আপনার 1,30,000, 1,30,000। কিন্তু 1,30,000 টাকা আপনি নিতে পারবেন না এই অঙ্কের জন্য, কারণ যখন আপনি সম্পত্তিটি কিনবেন ওই অঙ্কটা আপনার ওই তারিখ অনুযায়ী অবস্থা হবে। তাহলে আপনি সম্পত্তি কিনছেন জুলাইয়ের 1 তারিখে, আপনি তো পরিপূর্ণ বছর মানে 12 মাসের অবস্থায় ধরতে পারবেন না। জুলাই 1 তারিখ মানে বছরের মাঝামাঝি, তার মানে টোটাল 6,50,000 টাকার উপর যদি আপনি 20% করেন হয় 1,30,000, কিন্তু 1,30,000 টাকা এই অঙ্কের জন্য নিতে পারবেন না। তাই কি করবেন? এই টাকারে 2 ধারা ভাগ করলে হবে, 12 ধারা ভাগ 6 ধারা গুণ তা করলে হবে। আপনি একবারে 12 ধারা ভাগ করে 6 ধারা গুণ করলে হবে 65,000 টাকা। কোমর আসমান পদ্ধতি বলতে আমরা সেটাকে বুঝি যে অঙ্কের অবচয় প্রতি বছরই কমতে থাকবে। সরলরৈখিক স্থির একবার বের করবো, আর বের করার দরকার নাই। তাহলে কোমর আসমান পদ্ধতিতে অবচয় বের করলাম। প্রথম এটা অবচয় বের করার হচ্ছে তালিকা। প্রথম লিখবেন বছর, মূল্য, অবচয়, পুঞ্জবিদ অবচয়, বছর শেষে মূল্য। যদি এখানে 1 তারিখ থাকতো যা হতো তাই এখানে বসায় দিতেন। এখন বছর শেষে এই পুঞ্জবিদ অবচয়ের কাজটা পরে করি। বছর শেষে কি হবে? এই 6,50,000 টাকা থেকে এই অবচয়টা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকতেছে 5,85,000 টাকা, এই 5,85,000 টাকা বছর শেষে মূল্য। এই বছর শেষে মূল্য 2024 সালে আবার চলে আসবে জানুয়ারি 1। এই 5,85,000 এর উপরে আবার আপনি 20% করবেন। 20% করলে আপনার দাঁড়ায় হচ্ছে 1,17,000 টাকা। কত টাকা? 1,17,000। এই 1,17,000 টাকা আপনি কি করবেন? এই 5,85,000 টাকা থেকে 1,17,000 টাকা আপনি আবার বিয়োগ করবেন। বিয়োগ করলে আপনাকে দাঁড়াচ্ছে হচ্ছে 4,68,000 টাকা। এই 68,000 টাকা আবার কি করবেন? আপনি পরবর্তী বছরে আবার নিয়ে আসবেন 4 লক্ষ, আবার 2025 সাল জানুয়ারি 1। কত টাকা? 4,68,000 ইন্টু 20%, আপনার হয়েছিল 93,600 টাকা। এই টাকা থেকে আবার এই টাকা থেকে প্রত্যেকটা টাকা আপনি কিন্তু মূল্য থেকে অবচয়ের টাকাটা বাদ দিবেন। প্রত্যেকটা টাকা থেকে অবচয়টা বাদ দিলে 3,74,400 টাকা। তার মানে এইভাবে যদি আপনি যত বছর 10 বছর পর্যন্ত ইচ্ছা করলে করতে পারেন। এখন পুঞ্জবিদ অবচয়ের কাজ কি? এই অবচয়ের টাকা এখানে যোগ হবে। তাহলে আমরা যেটা ওই 9-10 যখন আপনি শিখছেন, যেটা হচ্ছে পরিসংখ্যানের ম্যাথ শিখছেন ক্রমযোজিত, তার মানে প্রত্যেকটা বছর যোগ করতে থাকবেন। তাহলে প্রথম আসবে 65,000 টাকা, এই 65,000 টাকার সাথে যোগ করবেন 1,17,000 টাকা, হবে 1,82,000 টাকা। 1,82,000 টাকার সাথে আবার এটা যোগ করলে হবে 2,75,600 টাকা। তার মানে আমাদের তাহলে খ নম্বর উত্তর কি বললাম? 3 বছর অবস্থায় তালিকা। তাহলে সবার আগে জেনে নেই কোমর আসমান পদ্ধতিতে 100% সবার আগে একটা পার্সেন্টেজ দরকার হবে। যদি পার্সেন্টেজ না দেওয়া থাকে সবার আগে এইভাবে বের করে নেবেন। তারপরে অবচয় তালিকা, এই জিনিসটা চাইলেও করবেন, না চাইলেও করবেন। করলে আপনি জাবেদা পারবেন, খতিয়ান পারবেন, আর্থিক অবস্থা বিবরণ, প্রত্যেকটা স্টেপ আপনার জন্য সহজ হবে। এখন আমি জাবেদাটি মুখে বলে দেই। আমি বলছিলাম প্রতিটা বছরের জন্য কটা জাবেদা? 2টা। শুধু যে বছর সম্পত্তি কিনবে সেই বছরে 3টা। 2023 সালে যদি সম্পত্তি 2টা কিন্তু জাবেদা হইতো 4টা, কারণ সম্পত্তি 2টার জন্য 2টা জাবেদা, আবার হচ্ছে অবচয়ের জন্য 2টা জাবেদা। কিন্তু সম্পত্তি যদি 2 একই তারিখে কিনে তাহলে একটা লিখলেই হবে। একটা কিনছে জানুয়ারিতে, একটা কিনছে এপ্রিলে, তখন কিন্তু আমাদের অবশ্যই 2টা আলাদা আলাদা সম্পত্তি নাম উল্লেখ করতে হবে, কারণ তারিখ তার সেম না, তাই এই অবচয়টা সেম হবে না। এই জন্য হচ্ছে কি, এখন আমরা যদি 23 সালে জাবেদা করি, প্রথম জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট 6,50,000, নগদান হিসাব ক্রেডিট। তারপরে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জদ অবচয় ক্রেডিট, এই 65,000 টাকা নিব। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, এই 65,000 টাকা নিব। পরবর্তীতে যখন 24 সাল অবচয় করবেন তখন 2টা জাবেদা হবে এই 1,17,500 টাকা দিয়ে। অবচয় ডেবিট, পুঞ্জদ অবচয় ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। 2025 সাল আবার সেম এই টাকাটা দিয়ে হবে। তার মানে একটা কথা বললাম যে, তার মানে কি কোমর আসমান পদ্ধতিতে জাবেদার কোনো সমস্যা নাই। সমস্যা জাস্ট খালি কি হচ্ছে, অবচয়ের টাকাটা প্রতি বছর কমতেছে। এটা আমাদের অবচয় হচ্ছে আপনার খ নম্বর অবচয় তালিকা। এইভাবে আপনি যত বছর অঙ্ক করতে পারলে। এখন আমরা
হচ্ছে গ নম্বরটা শিখবো খতিয়ানটা। খতিয়ানটা আপনি যেহেতু বোর্ড পরীক্ষা উল্লেখ করে না দেয়, আপনি সহজ কথা যে ছকে করবেন। যে ছকে করলে সুবিধা কি, যে আপনার যে ছকে করলে সুবিধা কি, জাবেদাটা করে নেবেন, জাবেদা করার পরে খালি শুধু ইচ্ছা মতো। তাহলে দেখেন এই অঙ্কের মধ্যে প্রথম বছরে অবচয় হলো কত টাকা, 65,000 টাকা। পরবর্তী অবচয় হলো 1,17,000 টাকা। পরবর্তীতে অবচয় হলো আপনার হচ্ছে 93,600 টাকা। তার মানে এই আপনি কি করবেন, এই টাকা দিয়ে আগে জাবেদা করে নেবেন। জাবেদা করার পরে আপনি এখন প্রথম মনে করেন অবচয় হিসাব, মেশিন হিসাব করতেছেন। ফুল অঙ্কের মধ্যে মেশিন আছে কয়বার, একবার। তার প্রথম লিখবেন হচ্ছে আপনার তারিখ, প্রথম হচ্ছে আপনার তারিখ, পরে হচ্ছে আপনার বিবরণ, এখানে হচ্ছে যেহেতু জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের। প্রথম হচ্ছে বিবরণ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, জের, ডেবিট, ক্রেডিট। এখানে আপনি মেশিন হিসাব। মেশিনের ক্ষেত্রে প্রথম জাবেদা কি লিখবেন, মেশিন হিসাব, ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট। নগদান আমরা করতেছি মেশিন হিসাব, তাহলে অবশ্যই নগদান আসবে। নগদান ছিল ক্রেডিট, লাগবে কোন পাশে, ডেবিট পাশে। কত, 6,50,000, এখানেও 6,50,000। একটু মনোযোগ দেই, এই যে প্রথম যে লিখলেন 2023 সালের জুলাই 1 তারিখ, জুলাই 1, পরবর্তী বছরের সারা জীবন আপনি একটা তারিখ দিবেন, জানুয়ারি 1, 2024 জানুয়ারি 1, ব্যালেন্স বিডি, খালি শুধু ব্যালেন্স বিডি লিখে দেবেন। কত টাকা, এখানে দিবেন 6,50,000, এখানে দিবেন আপনি 6,50,000। আবার আবার পরবর্তী বছর আবার সেম, খালি শুধু তারিখটা চেঞ্জ করলে ব্যালেন্স বিডি, আবার তারিখটা চেঞ্জ করলে ব্যালেন্স বিডি। কিন্তু যদি আবার একটা নতুন মেশিন কিনে, তখন আপনি কি করবেন, ব্যালেন্স বিডির সঙ্গে আবার নগদান লিখলেন। তার মানে এই দুটো টাকা যোগ করে এখানে এই বছরে যে বছর কিনবো সেই বছরে খালি শুধু ব্যালেন্স বিডি, তার পরবর্তী বছরে যে বছর কিনবো সেই বছর খালি শুধু নগদান, পরবর্তী বছরে ওই টাকাটাই ব্যালেন্স বিডি হবে। এটা মাথায় রাখলে হয়ে যাবে। তার মানে কি, দেখেন 23 সালে অঙ্ক করছি, তাই 23 সালে নগদান হয়েছে, পরবর্তী বছরে ব্যালেন্স বিডি। পরবর্তী বছর যদি 24 সালে আবার একটা মেশিন কিনে, ব্যালেন্স বিডির সঙ্গে আবার নগদানের টাকা যোগ করতাম, যোগ করে এখানে বসে দিলাম। কিন্তু পরবর্তী বছরে 25 সালে আবার এই নগদান এবং ব্যালেন্স বিডির টাকা আবার ব্যালেন্স বিডি হতো। তার মাথায় রাখবেন, যে বছর অঙ্ক হবে সেই বছর খালি শুধু নগদান লিখবেন, আর পরবর্তী বছরে খালি শুধু ব্যালেন্স বিডি লিখবেন। এই কথাটা মাথায় রাখবেন। তিনটা খতিয়ান, তিন টাইপের। তাহলে আমরা মেশিন শেষ করলাম, এখন আমরা শেষ করবো অবচয়। ভাই অবচয়টা হচ্ছে কি, প্রতি বছরে মাথায় রাখবেন। দেখেন আপনি যখন এই টাকা দিয়ে জাবেদা করে নেবেন, অবশ্যই আপনারা একা একা আগে জাবেদা করবেন, তারপরে খতিয়ানটা করার চেষ্টা করবেন আমার মতো করে। আগে জাবেদাটা করে নেবেন, আমি তো জাবেদা করলাম না। এখন আপনি যদি অবচয় হিসাব করেন, প্রথম লিখবেন তারিখ, পরে লিখবেন আপনি বিবরণ, পরে লিখবেন আপনি জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর হচ্ছে কি জের, ডেবিট আর ক্রেডিট। এখানে জের, ডি, সি, সি, ডি, জাবেদা পৃষ্ঠা, এখানে লিখবেন অবচয় হিসাব। ভাই এটার অবচয় যদি জাবেদা করেন, অবচয় ডেবিট, পুঞ্জবিদ অবচয় ক্রেডিট। তাহলে পুঞ্জবিদ অবচয় ক্রেডিট, তাহলে অবচয় বিপরীত, তাহলে পুঞ্জবিদ এখানে অবচয় লিখবেন, পুঞ্জবিদ অবচয় লিখবেন ডেবিট পাশে, কারণ অবচয় জাবেদা করতেছি আমরা। তাহলে কত টাকা আছে, 65,000, এখানে আপনি লিখবেন 65,000। কত সাল, 2023 ডিসেম্বর 31। 2023 সালে কিন্তু আবার জাবেদা হবে, আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। তাহলে এখানে অবচয় ক্রেডিট মানে এখানে আবার আয় সারাংশ লিখবেন, আয় সারাংশ, আয় সারাংশ। এখানে লিখবেন 2023 ডিসেম্বর 31, 65,000। তার মানে কি ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স জিরো। তার মানে এইভাবে আবার যখন 2024 আসবেন, সেম এই টাকা দিয়ে করবেন। আবার দেখেন সেম জিনিসটাই রাখবেন, পুঁজির অবস্থায়, আয় সারাংশে। তাহলে এখন একটা জিনিস চেঞ্জ হবে, খালি শুধু এখানে বছরটা চেঞ্জ করবেন, 2024 লাগাবেন। 2024 এর মধ্যে সেম এই দুইটা জিনিসই লাগবেন। আবার 2024 এর মধ্যে এই টাকাটা নিয়ে কাজ করবেন। কেমন লিখতে পারে, 2024 ডিসেম্বর 31। আমরা ওই দিক খালি শুধু টাকাটা নেব, এই দিকে তাকাবো। তাহলে এখানে প্রথমে যা লিখছি পুঞ্জিত অবস্থায়, এখানে লিখবেন 1,17,000, এখানে লিখবেন 1,17,000। আবার এখানে কি লিখবেন, আবার লিখবেন অবচয়, আবার লিখবেন অবচয় আয় সারাংশ, আয় সারাংশ, এখানে লিখবেন হচ্ছে 1,17,000, এখানে ব্যালেন্স জিরো, শেষ। তার মানে এটা আপনার অবচয়ের টাকা শেষ। তার মানে অঙ্কটা হচ্ছে কি, মেশিন থাকতেছে একবার ফুল অঙ্কের মধ্যে, তাই একই টাকা দিয়ে বারবার ব্যালেন্স বিডি হিসেবে আসবে। আর হচ্ছে অবচয় যখন করতেছেন প্রতি বছরে দুইবার থাকার কারণে ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে। পুঞ্জবিদ অবচয় আবার কি, সেম একভাবে করবেন। তাই পুঞ্জবিদ অবচয় প্রথম লিখবেন তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, আর হচ্ছে জের, ডিসি, এখানে সি, ডি, তারপর এখানে লিখবেন হচ্ছে জাবেদা পৃষ্ঠা, বিবরণ,
তারিখ। তাই পুঞ্জবিদ অবস্থার, তাহলে এটা যদি পুঞ্জবিদ অবস্থার কি আছে অবচয়, এখানে লাগবেন অবচয়। অবচয় ছিল ডেবিট, লাগবেন কোন পাশে ক্রেডিট পাশে 65,000, এখানে বসাই দিবেন 65,000। 2023 ডিসেম্বর 31, আবার 2024 আবার কি লাগবেন অবচয়, আবার কত টাকা রাখবেন 1,17,000, এটার সাথে যোগ করে দিবেন, হয়ে যাবে কত 1,82,000। দেখেন পুঞ্জবিদ অবস্থায় কত সহজ, খালি শুধু অবচয় লাগবেন, খালি শুধু যোগ করে বসাবেন, কিন্তু এখানে কি চেঞ্জ, খালি শুধু বছরটা চেঞ্জ। তাহলে হচ্ছে কি আজকে এই পর্যন্তই কমর আসমান পদ্ধতিতে। এখন এর এর বিপরীতে আরেকটা কাজ করতে, আরো একই বছরের মধ্যে দুইটা সম্পত্তি কিনতে পারে, সম্পত্তি বিক্রয় সংক্রান্ত থাকতে পারে। যেহেতু আমরা বেসিক শিখতেছি ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। কিন্তু পরবর্তীতে সম্পত্তি বিক্রয়ের যে অঙ্কগুলো আসবে, সম্পত্তি মাঝখানে আর একটা কিনলে সে অঙ্কগুলো অবশ্যই আমি ঈদের পরে, যে যখন আমি অবশ্যই যে যখন আমি একটা সাজেশন তৈরি করব, সাজেশন ওই অঙ্কগুলো তো থাকবেই, তখন আমি যদি ভিডিও করি অবশ্যই এটা আপলোড করে দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।